হয় ভোটের মাধ্যমে। প্রত্যেক শেয়ার হোল্ডার ভোট দেয়, সে ভোটের মাধ্যমে প্রত্যেক বছর এজিএম এ নতুন করে তাদের বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচিত হয়। ভোটিং রাইটটা শুধুমাত্র কমন স্টক হোল্ডারদের আছে, অন্য কারো ভোটিং রাইট নাই। আরেকটা হচ্ছে প্রিএমপ্টিভ রাইট। প্রিএমপ্টিভ রাইট অগ্রাধিকার। প্রিএমপ্টিভ রাইট মানে হচ্ছে অগ্রাধিকার। সেটা কি জিনিস? কমন স্টক হোল্ডাররা কিছু প্রিএমপ্টিভ রাইট এনজয় করে। সেই জিনিসটা কি? ধরে নেন আপনি একটা কোম্পানির কমন শেয়ার হোল্ডার, ওই কোম্পানি নতুন করে শেয়ার ইস্যু করবে, তাহলে কাদের কাছে করবে? যেহেতু আপনি এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের মধ্যে একজন, আপনি অগ্রাধিকার পাবেন। আপনি অগ্রাধিকার পাবেন, আগে আপনাকে অফার করতে হবে। যদি আপনি কিনতে চান বা পুরোটাই আপনি কিনেন, মানে আপনি মানে কমন শেয়ার হোল্ডাররা কিনে, তাহলে সেটা আর বাইরে বিক্রি করতে পারবে না। যদি এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে তারা যদি না নেয়, তারপরে সে বাইরে বিক্রি করতে পারবে। তার মানে আপনি কমন শেয়ার হোল্ডার হওয়ার কারণে আপনি অগ্রাধিকার পাচ্ছেন। এটাকে আমরা বলি প্রিএমপ্টিভ রাইট। Those are the features or rights of a common stock. কমন স্টকের ফিচার্স বা রাইট। এবার আমরা আসবো, দেখেন আপনাদের বইতে 270 নাম্বার পেজে সেলফ টেস্ট কোশ্চেন আছে। এক নাম্বার কোশ্চেনটা পড়েন সবাই। এক নাম্বার কোশ্চেনটা সবাই পড়েন, যে কোনো একজন সাউন্ড দিয়ে পড়েন, লাউডলি পড়েন। Identify and briefly explain some of the key features of common stock. ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অর রাইটস, এখানে একই শব্দ ব্যবহৃত হবে। মানে তার কিছু ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স বা রাইট আইডেন্টিফাই করেন, মানে লিখেন এবং সেগুলো ব্যাখ্যা করেন। এবার আমরা যাব 264 নাম্বার পেজে। সেটা কি? ফিচার্স অফ প্রেফার্ড স্টক। প্রেফার্ড স্টক, প্রেফার্ড স্টকের ফিচার্স। ওকে, আমি আগেও বলছি, এখনো বলি যে অ্যাকচুয়াল ওনার কারা? কমন স্টক হোল্ডার যারা, তারা হচ্ছে অ্যাকচুয়াল ওনার। কমন স্টক হোল্ডাররা হচ্ছে অ্যাকচুয়াল ওনার। প্রেফার্ড স্টক হোল্ডাররা কখনোই অ্যাকচুয়াল ওনার না। আচ্ছা, তার ফিচার্স গুলো কি কি? 265 নাম্বার পেজের থার্ড প্যারাটাতে পড়েন, যে কোনো একজন পড়েন 265 নাম্বার পেজের থার্ড প্যারা। Preferred stock has a number of, কি বলা আছে? Preferred stock has a number of features, the most important of which are described next. মানে প্রেফার্ড স্টকেরও কিছু ফিচার্স আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো নিচে ডেসক্রাইব করা হয়েছে। নাম্বার 1, পার ভ্যালু। প্রেফার্ড স্টকের পার ভ্যালু বা ফেস ভ্যালু, যেটা আগে আমরা বলছিলাম, পার ভ্যালু অথবা ফেস ভ্যালু। তার পার ভ্যালুটা কত অথবা ফেস ভ্যালুটা কত। তো একই অবস্থা, প্রেফার্ড স্টকের ফেস ভ্যালু কত অথবা পার ভ্যালু কত। তো নরমালি এটা আমাদের দেশে এখন 100 টাকা। কম বেশ হইতে পারে, কোম্পানি টু কোম্পানি ভেরি করতে পারে, বা ওই কমন স্টকের মতোই প্রেফার্ড স্টকের একটা পার ভ্যালু থাকবে। এরপরেরটা হচ্ছে কিউমুলেটিভ। কিউমুলেটিভ ডিভিডেন্ডস, ভেরি ইম্পর্টেন্ট কথাবার্তা। স্যার, তাহলে কি কমন স্টক আর প্রেফার্ড স্টকের পার ভ্যালু আলাদা? যেমন কমন স্টকের 10 টাকা আর প্রেফার্ড স্টকের 100 টাকা? নট নেসেসারিলি, মানে নরমালি 10 টাকায় কমন স্টকের মতোই হয়, বাট এটা ভেরি করতে পারে।
কমন স্টকের মতোই হয়, বাট এটা ভেরি করতে পারে। কেন ভেরি করতে পারে একটু পরে আমরা আলোচনা করব। কিউমুলেটিভ ডিভিডেন্ডস, আমি এখানে একটু বলি, আবার কমন স্টকে ফেরত যাই। যদি সবাইকে প্রেফার্ড স্টক, বন্ড, গভর্নমেন্টের ট্যাক্স এটা সেটা দেওয়ার পরে কোনো যদি রেসিডুয়াল অ্যামাউন্ট থাকে, কোনো যদি লভ্যাংশ থাকে, তাহলে ওই বছর কমন স্টক হোল্ডাররা ডিভিডেন্ড পাওয়ার জন্য এলিজিবল হবে। কম থাকলে কম হবে, বেশি থাকলে বেশি হবে, না থাকলে তারা পাবে না। কিন্তু প্রেফার্ড স্টকের যে ডিভিডেন্ডটা এটা ফিক্সড, কিন্তু কমন স্টকের ডিভিডেন্ড হচ্ছে প্রত্যেক বছরে লাভের পরিমাণ, লভ্যাংশের পরিমাণ ভেরি করতে পারে। নট নেসেসারিলি যে তাদের লাভ হবে, তাদের লস হতে পারে। লস হলে এটা কে বিয়ার করে? কমন স্টক হোল্ডার যারা, তারা বিয়ার করে। কিন্তু প্রেফার্ড স্টকের যে ডিভিডেন্ডটা এটা ফিক্সড, অনেকটা বন্ডের ইয়ের মতো, কুপনের মতো। বন্ডের কুপনটা কি ফিক্সড না নাকি? তাহলে প্রেফার্ড স্টকের যে ডিভিডেন্ডটা এটাও ফিক্সড। এখন কোনো কারণে এবছর আমার ব্যবসা ভালো হয় নাই, আমি দিতে পারছি না, তাহলে পরের বছর যখন আমি দেব আগেরটা সহ আমাকে দিতে হবে। সেটা মাপ করবে না বা আমি কম দিতে পারবো না। এটাকে বলি আমরা কিউমুলেটিভ ডিভিডেন্ডস। আপনার ব্যবসা যাই হোক, ভালো হোক বা মন্দ হোক, ভালো হলেও তারা বলবে না যে আমাকে বেশি দেন, মন্দ হলেও তারা বলবে না যে আমাকে কম দেন। তাদের ন্যায্য যে পাওনাটা সেটাই দিতে হবে। যে বছর আমি ব্যবসা করতে পারি নাই, দিতে পারলাম না, সামনের বছর ব্যবসা ভালো হয়েছে, তখন বলবে আগেরটা সহ দেন, কিউমুলেটিভ ডিভিডেন্ডস। আর কমন স্টকের যেটা, সেটা হচ্ছে যদি প্রফিট হয় তাইলে সে ডিভিডেন্ড পাবে, প্রফিট না হলে ডিভিডেন্ড পাবে না। এবং এটা আবার পরের বছর গিয়ে যে আগের বছর ডিভিডেন্ড দেন না এইবার দিবেন, নো, এরকমটা না। বুঝা গেল? 3 নম্বর ইয়ে হচ্ছে ম্যাচুরিটি। প্রেফার্ড স্টকের ম্যাচুরিটিটা হচ্ছে আনলিমিটেড, নট স্পেসিফাইড, পারপিচুয়াল। প্রেফার্ড স্টকের ম্যাচুরিটিটা কি? পারপিচুয়াল। প্রেফার্ড স্টকের ম্যাচুরিটিটা হচ্ছে পারপিচুয়াল। প্রেফার্ড স্টকের ম্যাচুরিটিটা কি? পারপিচুয়াল। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, মানে যে আমাদের বন্ডের ম্যাচুরিটি কি ছিল? একটা লিমিটেড ছিল। কিন্তু প্রেফার্ড স্টকের বন্ডের ম্যাচুরিটি 20 বছর, 30 বছর, 10 বছর এরকম ছিল। বাট প্রেফার্ড স্টকের ম্যাচুরিটি হচ্ছে কোম্পানি যতদিন থাকবে প্রেফার্ড স্টকটা ততদিন থাকবে, পারপিচুয়াল। আর এটা কি ছিল? যে ডিভিডেন্ডটাও কি ছিল স্যার? ফিক্সড নাকি? ডিভিডেন্ডটা কি ছিল? ফিক্সড। ডিভিডেন্ডটা ছিল তার ফিক্সড। ওকে, এবার আসেন প্রায়োরিটি। সেটা কমন স্টকের আগে তার প্রায়োরিটি। কমন স্টক হোল্ডারের আগে তাকে টাকা দিতে হবে, মানে তারটা দেওয়ার পর থাকলে কমন স্টক হোল্ডার পাবে, তারটা দেওয়ার পর না থাকলে কমন স্টক হোল্ডার পাবে না। এটার ফার্স্ট লাইনটা একটু করেন তো, প্রায়োরিটির ফার্স্ট লাইনটা প্লিজ। As mentioned previously, preferred stockholders have priority over common stockholders with regards to earnings and assets. Yes. তার মানে আর্নিং এবং অ্যাসেটের ভাগাভাগির ক্ষেত্রে কমন স্টক হোল্ডারদের আগে প্রেফার্ড স্টক হোল্ডারদের প্রায়োরিটি থাকবে। ভোটিং রাইট, নেক্সট হচ্ছে ভোটিং রাইট। প্রেফার্ড স্টক হোল্ডারদের কোনো ভোটিং রাইট নাই। প্রেফার্ড স্টক হোল্ডারদের কোনো ভোটিং রাইটস নাই। ভোটিং রাইট কার আছে? শুধুমাত্র Common stockholder. কমন স্টক হোল্ডার। আরেকটা হচ্ছে কনভার্টিবিলিটি। অনেক সময় প্রেফার্ড স্টককে কনভার্ট করে কমন স্টকেও নেওয়া হয়। ঠিক আছে, দেখেন
কি বলছে, মোস্ট প্রেফার্ড স্টক হ্যাজ বিন ইস্যুড ইন রিসেন্ট ইয়ার্স ইজ কনভার্টেবল ইনটু কমন স্টক। মানে প্রথমে তাকে প্রেফার্ড স্টক হিসেবে ইস্যু করে পরবর্তীতে এটা কমন স্টকে কনভার্ট করে নেয়, কনভার্টেবিলিটি হতে পারে। মেজর ক্যারেক্টারিস্টিক গুলো হচ্ছে এগুলো। এখন আসেন প্রেফার্ড স্টকের ক্ষেত্রে বলি, একটু খেয়াল করে দেখেন, প্রেফার্ড স্টকের ডিভিডেন্ডটা ফিক্সড, কিন্তু কমন স্টকের ডিভিডেন্ড ফিক্সড না। কমন স্টকের ডিভিডেন্ড কি ভেরি করে না নাকি? কখনো বেশি হইতে পারে, কখনো কি হইতে পারে, কম হইতে পারে। এখন আসেন যে মিলাই, প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড ফিক্সড আর বন্ডের কুপন ফিক্সড, তাহলে প্রেফার্ড স্টকের কার সাথে একটা মিল পাওয়া যায়? বন্ডের সাথে। আবার প্রেফার্ড স্টকের ম্যাচুরিটি হচ্ছে পারপিচুয়াল, আবার কমন স্টকের ম্যাচুরিটি হচ্ছে পারপিচুয়াল। তাহলে কার সাথে প্রেফার্ড স্টকে একটা মিল পাওয়া যায়? কমন স্টকের সাথে। তার মানে প্রেফার্ড স্টকের কিছু বৈশিষ্ট্য বন্ডের সাথে ম্যাচিং হয়, কিছু বৈশিষ্ট্য কমন স্টকের সাথে ম্যাচিং। এই জন্য প্রেফার্ড স্টককে বলা হয় হাইব্রিড সিকিউরিটি। হাইব্রিড সিকিউরিটি, সেই কথাটা কোথায় বলা আছে? 264 নাম্বার পেজে চলে যান, পেজ 264, পেজ 264 গেছেন? এই যে ফার্স্ট লাইনটা পড়েন তো একটু। তাজকিরা আছেন নাকি? তাজকিরা আছি। ফার্স্ট লাইনটা পড়েন তাজকিরা। Preferred stock often is referred to as a hybrid security because it is similar to bonds in some respect and similar to common stock in other respects. ওকে, এটুকু পর্যন্ত থাকলে হবে। তার মানে আমরা প্রেফার্ড স্টককে কি বলতে পারি? হাইব্রিড সিকিউরিটি। কেন? ওই যে উপরে লিখে দিয়েছিলাম, দেখছেন? প্রেফার্ড স্টক কি হাইব্রিড সিকিউরিটি। কেন? ওর কিছু বৈশিষ্ট্য কমন স্টকের সাথে মিলে, কিছু বৈশিষ্ট্য প্রেফার্ড স্টকের সাথে মিলে, এই জন্য তাকে আমরা বলছি হাইব্রিড সিকিউরিটি। ওকে, ফাইন। এবার আসেন কমন স্টককে সিম্পলি আমরা স্টক বা শেয়ার হিসেবে ডাকি। কমন স্টককে সিম্পলি কি হিসেবে ডাকি? স্টক অথবা শেয়ার। কমন না বললেও এটা মিট করে এটা কমন স্টক। এবার দেখেন আপনাদের বইয়ের 267 পেজ, প্লিজ ওপেন 267, ওপেন করছেন? সেলফ টেস্ট কোশ্চেনে কি বলা আছে? Explain the following statement. Preferred stock is a hybrid. তার মানে কেন হাইব্রিড এটা বলতে পারবো না আমরা এখন নাকি? 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? Identify and briefly explain some of the key features of preferred stock. প্রেফার্ড স্টকের কি ফিচারস গুলো এক্সপ্লেইন করব। তাহলে আমরা বুঝতে পারলাম তো নাকি? এবার চলে যান পেজ 271, 271 নাম্বার পেজে আমরা চলে যাব। পেজ 270। দুইটা স্টক কম্পেয়ার করেছেন, কোনটা ভালো কাস্টমারদের জন্য? হ্যাঁ স্যার, দুইটা স্টক যদি আমি কম্পেয়ার করি, কমন স্টক আর হলো প্রিফার্ড স্টক, তাহলে হ্যাঁ। দুইটা থেকে কোনটা ভালো কাস্টমারদের জন্য? এটা এক কথা, এটার উত্তর নাই। কেন নাই? এটা কাস্টমারের রিস্ক অ্যাপিটাইট, রিস্কের কি পরিমাণ রিস্ককে নিতে পারে উপর ডিপেন্ড করবে। নরমালি কমন স্টক হচ্ছে লাভ বেশি হইলে আমি বেশি পাবো, কম হইলে কম পাবো। আবার কমন স্টকের প্রাইসটা সেকেন্ডারি মার্কেটে অনেক বাড়ে কমে, তার মানে এখানে রিস্ক ইনভলভ আছে, রিটার্নও ইনভলভ আছে। আমরা পরবর্তীতে এক সময় পড়বো রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টার। রিস্ক বেশি হইলে রিটার্নও বেশি হয়। আর প্রেফার্ড স্টক যেটা, সেটা হচ্ছে ফিক্সড, এটা বাড়বেও না কমবেও না। কেউ যদি মনে করে যে না আমি এত রিস্ক নেব না, এইটুকের মধ্যে আমি লিমিটেড থাকবো, আমার এর চেয়ে বেশি কিছু দরকার নাই, তার জন্য প্রেফার্ড স্টক বেটার।
আর কেউ যদি মনে করে যে না রিস্ক এন্ড রিটার্ন, রিস্ক ছাড়া আমার চলে না, তার জন্য কমন স্টক বেটার। মানে এটা ডিপেন্ড করবে যিনি ইনভেস্টার ওনার পছন্দ অপছন্দটা কি, উনি কিভাবে জিনিসটাকে চায় তার উপর ডিপেন্ড করবে। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, এবার আসেন আমরা এখন যেটা করব স্টক ভ্যালুয়েশন। স্টক ভ্যালুয়েশন জিনিসটা কি? যে একটা তো হচ্ছে কোম্পানি 10 টাকায় মার্কেটে স্টকটা ছেড়ে দিল, ভালো কথা। এখন সেকেন্ডারি মার্কেটে স্টকটা আছে, সবাই তো আর সরাসরি কোম্পানি থেকে স্টক কিনতে পারে না, সেকেন্ডারি মার্কেটে স্টকটা বেচা কেনা হচ্ছে। এখন আপনি চাচ্ছেন একটা স্টক কিনবেন, তার অ্যাকচুয়াল প্রাইসটা কত হইতে পারে আর মার্কেটে কত চলতেছে, তার মানে স্টকটাকে আপনি ভ্যালুয়েশন করবেন যে স্টকের অ্যাকচুয়াল প্রাইস কত হওয়া উচিত। যেমন ধরেন কোনো একটা কোম্পানির শেয়ার এখন মার্কেটে চলতেছে 80 টাকা, আপনাকে বলা হলো এটা কিনেন, এটার একটা দাম হচ্ছে 80 টাকা, আপনি আদৌ এটা কিনবেন নাকি কিনবেন না? কেনার আগে আপনি স্টকের ভ্যালুয়েশনটা করবেন। স্টকের ভ্যালুয়েশনটা বলতে কি বোঝায়? স্টকের ভ্যালুয়েশন বলতে আমরা বুঝি যে স্টকের আসলে অ্যাকচুয়াল প্রাইসটা কত হবে। আপনি যাচাই বাছাই করে দেখলেন স্টকের অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে এখন 75, কিন্তু মার্কেটে চলতেছে কত 80 টাকা, কিন্তু না, এটার অ্যাকচুয়াল প্রাইস 80 টাকা হওয়ার কথা না, যদিও মার্কেটে এখন চলতেছে 80 টাকা, তার অ্যাকচুয়াল প্রাইস হওয়ার কথা এখন 75 টাকা। তার মানে এই শেয়ারটা আমার না কিনাই উচিত, এটা ওভার ভ্যালু। আবার যদি এমনটা হয় মার্কেটে চলতেছে 80 টাকা, তার অ্যাকচুয়াল প্রাইস হওয়ার কথা 90 টাকা, তার মানে এটা এখন ওভার ভ্যালুড অবস্থায় আছে, সরি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, এই ধরনের শেয়ারে ইনভেস্ট করা উচিত, কারণ সে তার অ্যাকচুয়াল প্রাইসে কখনো না কখনো আসবে। তাহলে আমাকে এই ভ্যালুয়েশনটা করার জন্য জানতে হবে যে স্টক ভ্যালুয়েশনের টেকনিক্স গুলো কি কি। ক্লিয়ার? আমরা একটা শেয়ার কিনলে শেয়ার থেকে কত ধরনের রিটার্ন পাই, কি কি পাই? একটা শেয়ার থেকে, একটা কোম্পানির শেয়ার কিনলাম, তো শেয়ার থেকে কি কি জিনিস আমরা বেনিফিট পাই, কি কি বেনিফিট পাই বলতে পারবেন? একটা শেয়ার থেকে কি কি ধরনের বেনিফিট পাওয়া যায়? বলতে পারবেন না কেউ? তারা একটা শেয়ার থেকে প্রথমে সবার আগেই তো আমরা ডিভিডেন্ড পাই। ডিভিডেন্ড পাই, তার মানে একটা শেয়ার থেকে এক নাম্বার হচ্ছে আমরা কি পাই? ডিভিডেন্ড পাই। এটা পজিটিভলি যদি চিন্তা করি আর কি, আর কি পাই? কিছু কিছু সময় বোনাস শেয়ার হিসেবে বোনাস পাই, হ্যাঁ বোনাস শেয়ার পাই কিছু কিছু সময়। না, সব মিলেই তো বোনাস শেয়ার মিলে ডিভিডেন্ড। স্যার গেইন অন সেল হতে পারে। হ্যাঁ, ক্যাপিটাল গেইন কি পাই আমরা? তার থেকে ক্যাপিটাল গেইন পাই। তার মানে একটা শেয়ার থেকে আমরা কি কি বেনিফিট পাই? কি কি বেনিফিট পাই? নাম্বার 1 ডিভিডেন্ড গেইন, ডিভিডেন্ড গেইন। নাম্বার 2 ক্যাপিটাল গেইন। দুই ধরনের গেইন আমরা পাই, একটা হচ্ছে ডিভিডেন্ড গেইন আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। এই দুই ধরনের গেইন আমরা একটা শেয়ার থেকে পাই। জিনিসটা কেমন একটু বলি। আপনি একটা শেয়ার কিনলেন 25 টাকা দিয়ে, 1 বছর পরে এই শেয়ারটা থেকে আপনি 2 টাকা ডিভিডেন্ড পেলেন। 1 বছর পরে কত টাকা ডিভিডেন্ড পেলেন? 2 টাকা ডিভিডেন্ড পেলেন। তাহলে এটা কি হলো? আপনার একটা ডিভিডেন্ড গেইন হলো নাকি?
আবার 1 বছর পরে যে শেয়ারটা আপনি 25 টাকা দিয়ে কিনলেন সেটা 29 টাকায় বিক্রি করলেন, তাহলে এখানে একটা ক্যাপিটাল এপ্রিসিয়েশন হলো। 25 টাকার জিনিস কত টাকা হইল? 29 টাকা, নাকি? তাইলে আমরা একটা শেয়ার যদি কিনি, স্টক কিনলে দুই ধরনের গেইন হয় আমাদের। আমরা পজিটিভলি চিন্তা করছি। আবার আপনি বলতে পারেন স্যার লসও তো হয়। হ্যাঁ, হবে। তখন ডিভিডেন্ড গেইন না হয় ডিভিডেন্ড লস, ক্যাপিটাল লস, এই কথাগুলো আসবে। এখন একটা শেয়ার থেকে ডিভিডেন্ডের যে রিটার্নটা পাই সেটাকে বলা হয় ডিভিডেন্ড ইল্ড, যেটা হলো D1/P0। আচ্ছা, এটা বলার আগে আমরা কিছু সিম্বল একটু বলি, যে একটা শেয়ার থেকে বর্তমান প্রেজেন্ট যে ডিভিডেন্ডটা পাওয়া যায় বা কারেন্ট যে ডিভিডেন্ডটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ডিভিডেন্ড মানে ডি। ডিভিডেন্ড মানে কি? ডিভিডেন্ডকে কি দ্বারা প্রকাশ করি? ডি দিয়ে। এখন প্রেজেন্ট ডিভিডেন্ড বা কারেন্ট ডিভিডেন্ডকে আমরা বলি D0। কারেন্ট ডিভিডেন্ডকে কি বলি? D0। 1 বছর পরের যে ডিভিডেন্ডটা পাবেন, ডিভিডেন্ড আফটার 1 ইয়ার, সেটাকে কি দ্বারা ডিনোট করি? D1। 2 বছর পরে যে ডিভিডেন্ডটা পাবো সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? D2। আপনাদেরকে যদি D5 এর কথা বলি, D5 কে কেউ ব্যাখ্যা করতে পারবে? 5 বছর পরে যে ডিভিডেন্ডটা পাবো সেটা হচ্ছে D5। তার মানে ডি মানে হচ্ছে ডিভিডেন্ড, ডি এর সাফিক্সে যদি 0 থাকে কারেন্ট ডিভিডেন্ড বা প্রেজেন্ট ডিভিডেন্ড, অথবা এটাকে লাস্ট ইয়ার ডিভিডেন্ডও বলা হয়। কেন? গত বছরে ব্যবসা করে যেটা পাইছে সেটাই এখন দেওয়া হয়, এই জন্য তার অপর নাম হচ্ছে লাস্ট ইয়ার ডিভিডেন্ড। আর D1 মানে 1 বছর পরের ডিভিডেন্ড, D2 মানে হচ্ছে 2 বছর পরের ডিভিডেন্ড, এন্ড সো অন। আর শেয়ারের প্রাইসকে আমরা প্রকাশ করি P0 দিয়ে। শেয়ারের প্রাইস বা শেয়ারের ভ্যালু, শেয়ারের ভ্যালু বা শেয়ারের প্রাইসকে কি দ্বারা প্রকাশ করি? P দিয়ে, ক্যাপিটাল P। তো কারেন্ট প্রাইস বা কারেন্ট প্রাইস অথবা প্রেজেন্ট প্রাইস, এটাকে কি দ্বারা প্রকাশ করব তাইলে বলতে পারেন? P0। তাহলে P1টা কি হবে? ফার্স্ট ইয়ারের প্রাইসটা, হ্যাঁ, প্রথম বছরের ফার্স্ট ইয়ারের প্রাইস। price after 1 year, not first year price, price after 1 year। P2 টা কি হবে? দ্বিতীয় বছর পরের প্রাইস। দ্বিতীয় বছর পরের প্রাইস। তাহলে আমরা নোটেশন গুলো চিনলাম। তাহলে দেখেন এখানে ডিভিডেন্ড ইল্ড মানে ডিভিডেন্ড থেকে যে রিটার্ন আসবে সেটা কি D1/P0। D1 মানে 1 বছর পরের ডিভিডেন্ড ডিভাইডেড বাই P0। ডিভিডেন্ড থেকে যে রিটার্নটা আসবে সেটা হচ্ছে D1/P0। আর ক্যাপিটাল থেকে যে রিটার্নটা আসবে সেটা হচ্ছে P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0। আমরা জানি P0 হচ্ছে কারেন্ট প্রাইস, P1 হচ্ছে প্রাইস আফটার 1 ইয়ার ডিভাইডেড বাই P0। তাহলে আমরা দুই ধরনের রিটার্ন পাবো, একটা কি ডিভিডেন্ড ইল্ড আর একটা হচ্ছে ক্যাপিটাল ইল্ড। তাইলে টোটাল রিটার্নটা কি হবে? এই যে দেখেন টোটাল রিটার্নটা এখানে RS, আর মানে রিটার্ন, S মানে ফ্রম স্টক। আর মানে হচ্ছে কি রিটার্ন, S মানে কি ফ্রম স্টক। স্টক থেকে যে রিটার্নটা পাবো D1/P0, এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। P1 মাইনাস P0/P0, এটা হচ্ছে ক্যাপিটাল গেইন ইল্ড। তাহলে দুইটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে রিটার্ন ফ্রম দ্য স্টক। এটাকে RS দ্বারা প্রকাশ করি অথবা সিম্পলি R দ্বারাও প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করি? RS অর সিম্পলি R। এই জিনিসটা আপনাদের বইয়ের 272 এবং 273 নম্বর পেজে বলা আছে। কত নম্বর পেজ? 272 এবং 273। 272 নম্বর পেজে একটা ইকুয়েশন আছে উপরের দিকে। এটা কি কেউ পড়বেন? আমি জিজ্ঞেস করি। সৈয়দা ইফাত রহমান মনে হয়। সৈয়দা ইফাত, জি স্যার। করেন তো এটা। 272 পেজের উপরে 273 উপরের দিকে একটা ফর্মুলা আছে।
P1 minus P0 equal to 10.50 minus is 273. 73. RS equal to D1 by P0 plus P0 by minus P0 by P0. এটা হইল P0 minus P0 তো হতে পারে না, এটা কারেকশন করে সবাই P1 minus P0, এটাকে কারেকশন করে কি করবেন P1 minus P0. তাহলে এই যে দেখেন এটা হচ্ছে টোটাল রিটার্ন ফ্রম এ স্টক D1 by P0 plus P1 minus P0 divided by P0. স্যার তাহলে আর এসটা হচ্ছে টোটাল রিটার্ন, মানে স্যার ডিভিডেন্ড ইল্ড আর ক্যাপিটাল গেইন ইল্ড মিলে যেটা হয় ওটা হচ্ছে স্যার আরএস। Yes. অথবা রেট অফ রিটার্ন ফ্রম এ স্টক, রেট অফ রিটার্ন ফ্রম এ স্টক। এবার আসেন আরেকটা নোটেশন আমরা করব জি। জি মানে হচ্ছে গ্রোথ রেট। জি এর পরিচয়টা কি? জি মানে হচ্ছে গ্রোথ রেট, অর্থাৎ যে ডিভিডেন্ড প্রত্যেক বছর সমান হতে পারে আবার অসমান হতে পারে। যদি প্রত্যেক বছর একটু একটু করে বাড়ায় দেয় তার মানে তার গ্রোথ হচ্ছে। এই গ্রোথ রেটটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? নরমালি জি দ্বারা প্রকাশ করি। গ্রোথ রেটটাকে কি দ্বারা প্রকাশ করি? নরমালি জি দ্বারা প্রকাশ করি। এখন আমরা যাব স্টক ভ্যালুয়েশন মডেলস। স্টক ভ্যালুয়েশন মডেলস গুলো আমরা পড়ব। এক নম্বরে হচ্ছে জিরো গ্রোথ স্টক, একটা স্টক যার গ্রোথটা হচ্ছে জিরো। জিরো গ্রোথ স্টক মানে কি? তার কোনো গ্রোথ আছে নাকি নাই? নাই স্যার। নাই. পেজ 274 এ চলে যান। পেজ 274, ভ্যালুইং স্টক উইথ জিরো গ্রোথ পাওয়া গেছে? ঠিক আছে। প্রথম লাইনে কি বলছে? সাপোজ the farm dividend are expected to stay the same every year. প্রত্যেক বছরে কি হবে? ডিভিডেন্ডটা সমান হবে। ওই যে নিচের দিকে থার্ড লাইনে দেখেন D1 equal to D2 equal to D infinity equal to D0 equal to D, মানে সবসময় ডিভিডেন্ডটা কি থাকবে? সমান থাকবে নাকি? যেহেতু তার গ্রোথ নাই, অলওয়েজ তার ডিভিডেন্ডটা কি হবে? জিরো হবে। এই ধরনের স্টককে বলি আমরা জিরো গ্রোথ স্টক, মানে তার ডিভিডেন্ড বাড়ছে না, ফিক্সড থাকছে। আর এই ধরনের কনস্ট্যান্ট, আর কি কোনো চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট ডিভিডেন্ড। এই ধরনের জিরো গ্রোথ স্টকের অপর নাম হচ্ছে পারপিচুইটি। জিরো গ্রোথ স্টকের অপর নাম কি? পারপিচুইটি। জিরো গ্রোথ স্টকের অপর নাম হচ্ছে পারপিচুইটি। জিরো গ্রোথ স্টকের অপর নাম হচ্ছে কি? পারপিচুইটি। তো তার ফর্মুলা কি? ফর্মুলাটা ওই সেম পেজের 274 এর একবারে লাস্টে দেওয়া আছে। P0 equal to D by RS। এখানে সিম্পলি আর দ্বারাও বলতে পারেন। পাইছেন ফর্মুলাটা? হ্যালো, জি স্যার। পেয়েছি। 274 নম্বর পেজের একবারে লাস্টে P0 equal to D by RS। এটা কি গ্রোথ আছে নাকি নাই? নাই। 275 নম্বর পেজে চলে যান। সজীব কুমার সাহা, মিস্টার সজীব, মিস্টার সজীব যে 275 নম্বর পেজের প্রথম দিকের ইয়াটা পড়েন। সাপোজ পড়েন। Suppose we have a stock that is expected to always pay a dividend
equal to 1.60. The required rate of return associated with such as investment is 20%. The stock একটু পর্যন্ত থাকেন, থ্যাংক ইউ। Suppose we have a stock that is expected to always pay dividend. Please highlight the words always pay dividend. সব সময় একই ডিভিডেন্ড দিবে, সব সময় যে ডিভিডেন্ডটা দিবে তার নাম কি 1.60। তার মানে ডিভিডেন্ডটা কি কনস্ট্যান্ট না নাকি? জি স্যার, কনস্ট্যান্ট। লিখে ফেলেন ডি সমান হচ্ছে 1.60 আর the required rate of return associated with such an investment is 20%. RS equal to 20%. Or you can simply write R instead of RS. RS এর জায়গায় আপনি কি লিখতে পারেন? শুধু আরও লিখতে পারেন। তাহলে RS equal to 20%, D হচ্ছে 1.60. What is the stock value? Stock's value হচ্ছে P0 equal to D by R, এই যে D by RS ফর্মুলা বসানোর পরে D এর ভ্যালু 1.60 আর S এর ভ্যালু কত? 0.2। কত পাইলেন? কয় টাকা? 8 টাকা। 8 টাকা। ক্লিয়ার? এবার আমরা চলে যাব 275 এর নিচের দিকে। ভ্যালুইং স্টক উইথ কনস্ট্যান্ট অর নরমাল গ্রোথ। এতক্ষণ যেটা ছিল তার কোনো গ্রোথ ছিল না, G equal to 0 ছিল। এতক্ষণ যেটা ছিল তার কোনো গ্রোথ ছিল না, G equal to কি ছিল? 0 ছিল। এখন আমরা যে মডেলটা পড়বো সেই মডেলে গ্রোথ আছে, তবে গ্রোথটা হচ্ছে কনস্ট্যান্ট, ফিক্সড। আগের ছিল ডিভিডেন্ডটা ফিক্সড আর এখনের গ্রোথটা হচ্ছে ফিক্সড। এই জন্য তার ফর্মুলা কি, মানে এই ধরনের স্টককে বলি আমরা গ্রোথ স্টক। ফর্মুলা কি, মডেলটা কি? P0 equal to D1 by RS minus G. P0 equal to D1 by RS minus G নাকি? তার অল্টারনেটিভ নামগুলো কি কি? মানে তার অনেকগুলো অল্টারনেটিভ নাম আছে। কি কি লেখা আছে এখানে? কনস্ট্যান্ট গ্রোথ, গর্ডন গ্রোথ, ডিভিডেন্ড গ্রোথ মডেল। এটাকে কনস্ট্যান্ট গ্রোথ মডেলও বলা হয়। কেন কনস্ট্যান্ট গ্রোথ মডেল বলা হয়? তার রেট, গ্রোথ রেট ফিক্সড এই কারণে। গ্রোথ রেট ফিক্সড এই কারণে। তারপর ডিভিডেন্ড গ্রোথ মডেল। কেন ডিভিডেন্ড গ্রোথ মডেল বলা হয়? কারণ ডিভিডেন্ডটার গ্রোথ হচ্ছে, ডিভিডেন্ডের গ্রোথ হচ্ছে। তারপর গর্ডন গ্রোথ মডেলও বলা হয়। কেন গর্ডন গ্রোথ মডেল বলা হয়? কারণ গর্ডন নামক ভদ্রলোক এই মডেলটা ডিরাইভ করছে, এই জন্য তার নাম হচ্ছে গর্ডন গ্রোথ মডেল এবং এটার জন্য সে একটা নোবেল প্রাইজও পাইছে। তাহলে মডেলটা কি? P0 equal to D1 by RS minus G অথবা R minus G। মুখস্থ করে ফেলেন। P0 equal to D1 by RS minus G নাকি? আচ্ছা, একটু আমরা ইয়ে দিয়ে আপনাদের রোল কলটা করি, তারপর আমরা যাব এখানে আবার। তন্ময় সাহা, প্রেজেন্ট স্যার। রিয়া আক্তার, Yes, sir.